বাগেরহাটকে একটা পরিবার, এই ফ্যাসিস্ট সরকারের মূলে যে পরিবার, সেই একটা পরিবার তাদের দুর্গ বানাতে চেষ্টা করেছে। কিন্তু বাগেরহাটকে সেই দলের দুর্গ বানায় নাই, বাগেরহাটের জনগণের উপরে শুধু বছরের পর বছর অত্যাচারই করে গেছে। বাগেরহাট জেলা নিয়ে আলোচনার অনেক কিছু আছে। বাগেরহাটে এসে বাগেরহাট সম্বন্ধে আপনাদেরকে তো আর আমি বেশি জানাতে পারবো না, তবে দেশব্যাপী আমরা জানি কৃষি খাতের জন্য বাগেরহাট কতখানি গুরুত্বপূর্ণ। মৎস্য শিল্প এবং কৃষি খাতে পান, সুপারি, এই সব কিছু নিয়ে বাগেরহাটের যতখানি উন্নয়ন প্রয়োজন, এই চাষের জন্য বা মৎস্য শিল্পের উন্নয়নের জন্য যে গবেষণা প্রয়োজন, যতখানি কাজ প্রয়োজন, এবং আমাদের কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে যতখানি শক্ত নজর প্রয়োজন, এত বছর বাগেরহাটের জনগণ সেটা পায় না। বাগেরহাটকে একটা পরিবার, এই ফ্যাসিস্ট সরকারের মূলে যে পরিবার, সেই একটা পরিবার তাদের দুর্গ বানাতে চেষ্টা করেছে। কিন্তু বাগেরহাটকে সেই দলের দুর্গ বানায় নাই, বাগেরহাটের জনগণের উপরে শুধু বছরের পর বছর অত্যাচারই করে গেছে। আজকে বাগেরহাটের উন্নয়ন তারা করতে পারে নাই। সম্ভাবনা থাকলেও পর্যটনে পিছিয়ে আছে বাগেরহাট জেলা। একদিকে সুন্দরবনের অপার সৌন্দর্য, আর অন্যদিকে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। দেশের ৩টি বিশ্ব ঐতিহ্যের ২টি এই বাগেরহাটের মাটিতে। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে শেখ পরিবারের সদস্যরা এই অঞ্চলের সংসদ সদস্য হলেও মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা বছরের পর বছর দেখেছি তারা ভাগ্য পরিবর্তন শুধু নিজেদেরই করেছে। আজকে আমরা জানি যে বছরের পর বছর, প্রতি বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে শুধু লুট করেছে। দেশের মাটিতে কত জমি লুট করেছে, ফ্যাক্টরি লুট করেছে, কি কি লুট করেছে সেটা বাদ দিলাম। 12 থেকে 15 বিলিয়ন ডলার বছরে বিদেশে পাচার করেছে। আমি একটা জিনিস বলি আমার বাগেরহাটের ভাই ও বোনদের, আমাদের দেশ গরিব দেশ না ভাই, আমাদের দেশ অনেক ধনী দেশ। লুটপাট করে গরিব বানিয়েছে এই শেখ পরিবার, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। একই সাথে বলি, আমাদের দেশটা কোনো নাট্যমঞ্চ বা শরণার্থীদের আশ্রয় শিবির নয়। বহু মত এবং পথের মানুষের মূল্যবোধ, চিন্তাধারা এবং ইচ্ছাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ধারণ করতে হয়। নতুন উপদেষ্টা মণ্ডলীতে অ্যাডিশন হয়েছে, সংযোজন হয়েছে। নতুন উপদেষ্টাদের নিয়োগ নিয়ে সরকারের আরো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে আমরা মনে করি। উপদেষ্টা পরিষদ নিয়ে কোনো ধরনের অপ্রত্যাশিত বিতর্ক উঠুক, এইটা আমরা দেখতে চাই না। তবে উপদেষ্টা পরিষদ যেন তারা আরো বৃদ্ধি করে, এইটা প্রথম উপদেষ্টা মণ্ডলীর প্রতি আবেদন আমরা জানিয়েছিলাম, এনডিএম জানিয়েছিল। আমরা জানিয়েছিলাম যে যত গুরু দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অত বড় দায়িত্ব এত ছোট পরিসরে 21 জনের মন্ত্রিসভায় করা সম্ভব না। রেগুলার সরকার যখন আসে 50-এর অধিক তাদের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে তাদের ক্যাবিনেট হয়। সাজানো সরকার তাও তারা চালাতে হিমশিম খায়। আর হাসিনা সরকার প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এইখানে এইগুলা ঠিক করব, সংস্কার করব, নির্বাচন দিব, এই অবস্থায় ছোট মন্ত্রিসভা সম্ভব না। মন্ত্রিসভা বৃদ্ধি করতে হবে। এইটা প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনডিএম থেকে আবেদন জানাই, এবং উনি আমাদের আবেদন একসেপ্ট করে আমাদেরকে জানান। এবং আমরা তাদেরকে তখনই জানিয়েছিলাম যে পুলিশের কোন এক্স আইজিপি সরকারের আপনার নন কন্ট্রোভার্সিয়াল, মানে আওয়ামীদের জন্য কখনো কাজ করে নাই, এই ধরনের রিটায়ার্ড সেক্রেটারি বা ওই ধরনের এক্সপেরিয়েন্স ব্যবসায়ী সমাজ থেকে, কারণ অর্থনীতি আমাদের সবচেয়ে বড় ঝামেলা, ব্যবসায়ী সমাজ থেকে এই ধরনের আনকন্ট্রোভার্সিয়াল বড় স্বনামধন্য ব্যবসায়ী তাদেরকে দাওয়াত জানানো আপনার উপদেষ্টা পরিষদে অ্যাডিশন হবার। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদের বৃদ্ধিটা আমরা দেখলাম, এই জায়গায় যেই কয়টা নামই এসেছে, যে 3টা নামই এসেছে, এর ভিতরে প্রশ্নবিদ্ধ নামও চলে এসেছে। এটা অত্যন্ত দুঃখজনক। দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী
আকিজ গ্রুপের একজন কর্ণধারকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে ব্যবসায়ী সমাজের আস্থা অর্জনের চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই আস্থা অর্জনের চেষ্টাটাকে আমরা সাধুবাদ জানাই। শুরুতে এটারই আবেদন আমরা করেছিলাম। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ী সমাজের সাথে সরকারের দূরত্ব ঘোচানোর প্রচেষ্টাকে আমরা আবারও সাধুবাদ জানাই। তবে নবনিযুক্ত উপদেষ্টার পরিবারের এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আওয়ামী লীগের বিনা ভোটে লুটের নির্বাচনের এমপি এবং জুলাই আগস্ট বিপ্লবের হত্যা মামলার আসামি। সংস্কৃতি উপদেষ্টা হিসাবে জুলাই বিপ্লবের শরৎ থাকা এই অঙ্গনের একজন বিশিষ্ট প্রতিনিধি মনোনীত হলেও তার ব্যক্তিগত দর্শন এবং অতীত কর্মকাণ্ড সব মহলকে খুশি করতে পারে নাই। সরকার চাইলে এসব অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে পারত। আমাদের দেশে ব্যবসায়ী মহলে সম্মানিত, সুসম্মানিত এবং সবার কাছে অ্যাকসেপ্টেবল, নন কন্ট্রোভার্সিয়াল অনেক নাম ছিল। আমি বশির সাহেবের দুর্নাম করছি না, কিন্তু যার নামের সাথে কন্ট্রোভার্সি আছে এই সময় তার নাম অ্যাভয়েড করলে আরো ভালো হতো, এটা আমরা বিশ্বাস করি। এবং একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ে যে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, কিছুদিন আগেই সে মুজিব নামে একটা সিনেমা বানিয়েছে এবং পুরো বিশ্বব্যাপী প্রচার করেছে। এই জায়গাটা এগেন, সেখানেও আমি তার কোনো ভুল ধরছি না, কিন্তু আওয়ামী পন্থী বা তাদের প্রতি একটু দুর্বলতা আছে এই ধরনের কাউকে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে বসানো এইটা সমীচীন বলে আমরা মনে করি। এই মুহূর্তে সরকারের কাছে আমাদের চাওয়া জাতীয় নির্বাচনের রোডম্যাপ। আমরা এই বিষয়ে সরকারের পরিষ্কার বক্তব্য শুনতে চাই। আমরা আজকে সরকারের একজন সম্মানিত উপদেষ্টা একটা কথা বলেছেন যে নির্বাচনের আগে অনেক ধরনের সংস্কার হতে হবে। রাজনৈতিক দলরা যেন সংস্কারের আগে নির্বাচনের কথা না বলে, রাজনৈতিক দলরা যেন জুলাই আগস্টের স্পিরিটকে সম্মান জানায়। আমি সম্মানের সাথে উপদেষ্টার জন্য বলবো যে রাজনৈতিক দলগুলো পুরোপুরিভাবে জুলাই আগস্টের আন্দোলনকে সম্মান করে, কারণ রাজনৈতিক দলগুলো পুরোপুরিভাবে সম্পৃক্ত ছিল জুলাই আগস্টের আন্দোলনে। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেটা আমরা দাঁড়া করিয়েছিলাম, তরুণরা, ছাত্র জনতা যেটার জন্য দাঁড়িয়েছিল, তার মূল ভিত্তি ছিল জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া। এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটা মাত্র উপায়, সেটা হলো নির্বাচন। তাই নির্বাচন আমরা সঠিক সময়ে সুন্দরভাবে দেখতে চাই। যদি নির্বাচন না দেয়া হয়, যদি আমরা কথা বলি যে নির্বাচন পিছিয়ে সংস্কার দিব, সংস্কার আমাদের প্রয়োজন ভাই, অনেক প্রয়োজন। সেটা নির্বাচনের আগেও প্রয়োজন, নির্বাচনের পরেও প্রয়োজন, কিন্তু এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নির্বাচন করার জন্য যতখানি সংস্কার দরকার সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। তো নির্বাচন করার জন্য কতখানি সংস্কার দরকার বলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন এবং সেটা তারা কখন কিভাবে দিতে পারবেন, এইটার আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা গত 3 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এই আলোচনাটা শুনি নাই। আমরা এনডিএম একটা রাজনৈতিক দল হিসাবে সরকারকে কোনো তাড়া দিচ্ছে না যে সংস্কার করবেন না, এই মুহূর্তে নির্বাচন করেন। এনডিএম সরকারকে তাড়া দিচ্ছে আমাদেরকে জানান কি সংস্কার, এই সংস্কার কতদিন লাগতে পারে এবং তার মাধ্যমে নির্বাচন কবে দেবার কথা আপনারা চিন্তা করছেন। আপনারা এইটা জানানোর পরেই না আমরা আলোচনা শুরু করতে পারবো। আপনারা যদি আলোচনা শুরু করবার খোরাক আমাদের না দেন, তাহলে আমাদের আর বলার কিছু থাকে না তো ভাই। এবং একটা কথা মনে করিয়ে দেই, জুলাই আগস্টেও আমরা আন্দোলন করেছি, তার আগের 15 বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য। কেউ যদি এখন আওয়াজ তোলে যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার আগে অন্য কোনো কাজ আছে, তাহলে সেইটার ম্যান্ডেট, সেইটার পারমিশন হবে জনগণের কাছ থেকেই নিতে হবে। জনগণ কি চায় জনগণের কাছ থেকে না শুনে কেউ বলতে পারে না। এককালে আমরা দেখেছি অনেক সরকার, ইভেন পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারও বলতো সে জানে জনগণ কি চায়। সে এতটাই জানে যে সে ভয়ে 15 বছর কোনো নির্বাচন দেয়নি এই দেশের মাটিতে। আজকে কেউ যদি নির্বাচনের বাইরে যে কথা বলতে চায়, কেন যেন আমাদের ভয় হয়, আমাদের আশঙ্কা হয় যে একই পথে আমরা হাঁটছি কিনা। আমি জানি ভাই আমরা একই পথে হাঁটছি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পুরো আস্থা আছে, তাদের প্রতি আমাদের পুরো সম্মান আছে, কারণ এই সরকারকে আমরাই বসিয়েছি।
এবং আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হইতে দিব না। এই সরকার সফল হবে, সফল নির্বাচন দিবে। আমরা শুধু তাদের কাছ থেকে পরিষ্কার কথা আরো শুনতে চাই এবং আমরা দেখতে চাই যে একসাথে যেমন আমরা সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তেমনি একসাথে যেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বাইরে আমরা সবাই একসাথে কাজ করে জনগণকে সার্ভ করি, জনগণের জন্য নতুন সুন্দর একটা নির্বাচন দিই। এতটুকুই আমাদের আশা, এতটুকুই আমাদের আকাঙ্ক্ষা। আমাদের বাগেরহাট বলেন, ঢাকা বলেন, সমগ্র বাংলাদেশ বলেন, আমরা সবাই সুন্দর করে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।